কসবার দিকে নজর রাখবো। কসবায় মহিলা স্বাধীনতা সংগ্রামীর আশ্রম বেহাত। স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের আশ্রম জবরদখলের অভিযোগ উঠছে। ব্রিটিশ গভর্নর জ্যাকসনকে গুলি করেছিলেন বীণা দাস। স্ট্যানলি জ্যাকসনকে গুলিতে গ্রেফতার হন বীণা দাস। তাঁরই সরলা পুণ্যাশ্রম, আর সেই সরলা পুণ্যাশ্রম দখল করে প্রমোটিং এর ছক কষা হচ্ছে বলে অভিযোগ। একটি এনজিওর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ। আশ্রমের বৃদ্ধ আবাসিকদের মারধর করারও অভিযোগ। আশ্রমের একাধিক জায়গায় তালা মেরে দেওয়া হয়। এনজিওর দুই কর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। কসবা থানা এবং মহিলা কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ কমিশনারকেও চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, এই যে সরলা আশ্রম যেভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে, যেভাবে জবরদখলের অভিযোগ উঠছে, ঠিক কিভাবে ধীরে ধীরে এই আশ্রম জবরদখল হয়ে যাচ্ছে? সরলা পুণ্যাশ্রমের কথা বলা হচ্ছে। সরলা পুণ্যাশ্রম কিন্তু ধীরে ধীরে জবরদখল হয়ে যাওয়ার এই অভিযোগ উঠছে। 2023 সালে একটি এনজিও সংস্থার মাধ্যমে প্রথম কিন্তু একেবারে চুক্তি হয়। যে সময় কোভিড পরিস্থিতি হয়, তারপরে কিন্তু আশ্রমের যে আবাসিক সেই সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে এবং আশ্রমে যে সমস্ত কাজকর্ম, সেই কাজকর্ম সচল রাখার জন্যই কিন্তু একটি এনজিও সংস্থার সঙ্গে একেবারে আশ্রম তারা একেবারে চুক্তিপত্র করে। যে চুক্তিতে কিন্তু তারা একসঙ্গে কাজ করবে সেখানে কিন্তু স্পষ্ট করা হয়, যদি কোনো ক্ষেত্রে অনৈতিক বা অন্য কোনো কিছু বিষয়ে দুর্নীতির ক্ষেত্রে উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে এই আশ্রম কর্তৃপক্ষ তারা কিন্তু একেবারে বলতে পারে, তাদেরকে চুক্তি থেকে 1 মাসের সময় দিয়ে বের করে দিতে পারে। এমনটাই কিন্তু এই চুক্তিপত্রে উল্লেখ ছিল। কিন্তু এই দেখা যাচ্ছে যে এনজিওর বিরুদ্ধে অভিযোগ, সেই এনজিও সংস্থা কিন্তু বলা হচ্ছে যে আশ্রমে যারা পুরনো আবাসিক যখন থেকে আবাসনে প্রথম থেকে থাকা শুরু করেছে, তাদেরকে আশ্রম থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে আশ্রম কিন্তু একেবারে প্রমোটিং করা হবে বলে এমনটা কিন্তু বারবার তারা অভিযোগ করছে। কিন্তু এক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ এনজিও সংস্থা, তারা কিন্তু এই প্রমোটিং এর তথ্য ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছে বা চুক্তিপত্র কথা যেটা বলা হচ্ছে, চুক্তিপত্র কিন্তু কোনোভাবেই মান্য করতে রাজি নয়, এরকম কোনো চুক্তি হয়নি, এমনটাই তারা কিন্তু একেবারে দাবি করছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আবাসিকরা কি বলছেন আমরা একবার শুনি। সুভাষচন্দ্র মাস্টারমশাই ছিলেন বেনি মাধব দাস, ওনার স্ত্রী সরলা দেবী। সরলা দেবীর নামই সরলা পুণ্যাশ্রম। দখল কারা করতে চাইছে এনজিও বলে জানতাম। মোট কথা আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে। আমরা উপরে ছিলাম, নিচে আমরা ক্লাস হতো, গান বাজনা হতো, লেখাপড়া হতো, অনাথ ছেলে মেয়েদের পড়াশোনা করানো হতো। এনারা এসে এই জায়গাটা আস্তে আস্তে দখল করলেন। কার মারফত দখল করেছেন সেটা জানি না, কিন্তু করেছেন। এখন চাইছেন আমাদের যাতে চলে যেতে হয়, ওরা যাতে থাকতে পারে। আমাদের যে সেক্রেটারি ছিলেন ওনাকে বললাম, উনিও কিছু করতে পারলেন না। এখন আস্তে আস্তে আমাদের অস্তিত্বটাই চলে যাচ্ছে আর কি। ইতিহাস জড়িয়ে আছে এই সরলা পুণ্যাশ্রমের সঙ্গে। 1929 সালে তৈরি হয়। নেতাজি শিক্ষাগুরু বেনি মাধব দাসের বাড়িতে আশ্রম শুরু হয়। বিধবাদের জন্য এই আশ্রম শুরু হয়। পরে নেতাজির সহযোগিতায় আশ্রমের জন্য জায়গা পান বেনি মাধব। বেনি মাধব দাসের স্ত্রী সরলা দেবী আশ্রমিকদের সেলাই শেখাতেন। 1940 সালে নতুন জায়গায় আশ্রমের পথ চলা শুরু হয়। 1959 সাল নাগাদ আশ্রম পুরোপুরি তৈরি হয়। বেনি মাধব দাসের 2 কন্যা কল্যাণী এবং বীণা আশ্রমের দায়িত্ব নেন। প্রথমে আশ্রমের নাম ছিল পুণ্যাশ্রম। বেনি মাধবের স্ত্রী সরলা দেবীর মৃত্যুর পর নাম হয় সরলা পুণ্যাশ্রম। দু 2023 সালে এই আশ্রমের সঙ্গে চুক্তি হয় এনজিওর। আশ্রম এবং এনজিওর যৌথ কাজের চুক্তি হয়। এই নিয়ে কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এই আশ্রম আর এনজিওর মধ্যে চুক্তি হওয়ার কি কারণ, কি প্রয়োজন পড়েছিল এবং সেই চুক্তিতে কি আছে, কি ছিল? শতাব্দী প্রাচীন বা এই আশ্রম কিন্তু একেবারে যখন কোভিড পরিস্থিতি হয়, সে সময় কিন্তু তাদের যে সদস্য সংখ্যা ছিল সেই সদস্য সংখ্যা কিন্তু কমতে থাকে। সেই কারণেই এই যে সংস্থা এনজিওর কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে কিন্তু চুক্তি হলো এবং যে চুক্তিপত্রে কিন্তু একেবারে সরাসরি উল্লেখ করা হচ্ছিল তারা একসঙ্গে সমস্ত রকম আশ্রমের উন্নয়নের কাজ করবে। কিন্তু এক্ষেত্রে তার অভিযোগ করছে আশ্রমের কিন্তু চুক্তি হওয়ার পরবর্তী ক্ষেত্রে এই পরিস্থিতি সব ঠিকই চলছিল এবং একসঙ্গেই কাজ করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে লক্ষ্য করে যায়, তারা জানতে পারে যে আশ্রমের যারা পুরনো আবাসিক তাদেরকে কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে এবং আশ্রম দখল করতে চলেছে। তারা আরো সঙ্গে সঙ্গে তারা এই আশ্রমে প্রমোটিং ছক করা হচ্ছিল। অনুপ, তোমার সঙ্গে আবার আমরা যোগাযোগ করছি। তোমার কথা স্পষ্ট নয়, একটু সরে এসে কথা বলো আমাদের সঙ্গে। চুক্তি
অনুযায়ী আশ্রম কর্তৃপক্ষ এনজিওকে সরিয়ে দিতে পারে। এনজিওকে 1 মাসের নোটিশ দেওয়া হয় এবং তারপরেও আশ্রম দখল করে রাখার অভিযোগ উঠছে এনজিওর বিরুদ্ধে। কোভিড পিরিয়ডের পর যখন আশ্রমে লোকজন আসা একদমই কমে গেল বা বন্ধ হয়ে গেল, তখন এম ফাউন্ডেশন বলে এই এনজিও আমাদের কাছে আসে, অ্যাপ্রোচ করে, ওদের যদি একটু কাজ করতে দেওয়া হয়, জয়েন্টলি কাজ করতে হবে, এরকম একটা পারমিশন আমরা ওদের দিলাম। কিন্তু দেখা গেল আমাদের কিছু পারমিশন না নিয়েই এরা নানা রকম ইল্লিগাল কাজকর্ম করতে শুরু করলো। ভেতর ভেতর শুনছি এবং দিদিদের কাছে আমি এও খবর পেয়েছি বেশ কয়েকবার এইখানে প্রমোটারের লোকজন এসেছিল এবং তারা মাপামাপিও শুরু করেছিল। ফার্নিচার কেটে ফেলা হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। আমাদের সাথে ওদের লিখিত কন্ট্রাক্ট আছে, 1 মাসের নোটিশে তাদের ছেড়ে যেতে হবে। আমরা চাইছি দে আর ট্রেসপাসার্স, দে শুড গো ফ্রম হিয়ার। এনজিও সংস্থাতে মাথা ঘামাচ্ছেন শৈবাল গাঙ্গুলি আর বনশ্রী ভট্টাচার্য, এরাই সব করছে। সরলা পুণ্যাশ্রমের প্রেসিডেন্টের বক্তব্য শুনলেন, অভিযোগ শুনলেন, যদিও এই অভিযোগ অস্বীকার করছে এনজিও। প্রমোটিং এর অভিযোগ অস্বীকার এনজিও। আশ্রম দখল নয় বরং উন্নয়ন হচ্ছে, এরকমই পাল্টা দাবি এনজিও। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই এনজিও এবার উন্নয়নের দাবি করছে, কি বক্তব্য তাদের? এনজিও সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা কিন্তু বলছে তারা কোন রকম চুক্তি কিন্তু যে বৈঠকের কথা অস্বীকার করলে কোন রকম কিন্তু একেবারে অন্য কোনো বিষয় নয়। তোমার কথা একেবারেই শোনা যাচ্ছে না অনুপ, আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। এনজিও দাবি করছে যে আশ্রম দখল নয়, তারা উন্নয়ন করছে। এই আশ্রমটা বিগত 12-13 বছর ধরে সম্পূর্ণভাবে বন্ধ ছিল। তারপরে আমরা এখানে আসি, এখানে এসে কাজ করি। এখানে আমরা বাচ্চাদের লেখাপড়ার সাহায্য করি, আঁকা শেখানো হয়, গান শেখানো হয়, এগুলো সব পুরোপুরি বিনামূল্যে। এখানে যেটা প্রমোটিং করার অভিযোগ হচ্ছে সেটাই ইনফ্যাক্ট আমরা চিঠি দিয়ে প্রথমবার যখন এখানে ঝামেলা হয়, যিনি অভিযোগ করছেন তিনি এটাকে শুরু করিয়েছেন এবং সেটা আমরা কসবা থানায় জমা দিই এবং আমাদের কাউন্সিলর সাহেবকে এবং আমাদের এমএলএ যিনি, ওনাকে আমরা জানাই যে এখানে একটা প্রমোটিং এর ব্যবস্থা হচ্ছে এবং আপনারা বন্ধ করুন। প্রমোটিং এখানে কোনো দিন হবে না, করতে দেওয়া যাবে না। তপব্রত ব্রহ্মচারী, বিশ্বজিৎ গুহ, এনারা বহু লোকজন এবং এখনো আনছেন, এনে এটাকে প্রমোটিং করার জন্য, এটাকে করার প্রচণ্ডভাবে চেষ্টা করছে, যেটার জন্য আমরা অভিযোগ অলরেডি থানায় বলেও দিয়েছি। নববর্ষে শুরু হচ্ছে মেট্রোর পার্পল লাইনের কাজ। মেট্রোর কাজের জন্য এলো টানেল বোরিং মেশিন। এপ্রিলেই খেদিরপুর স্প্ল্যানেড সুড়ঙ্গ খোঁড়া শুরু হবে। জোকা স্প্ল্যানেড মেট্রো করিডর হবে। কলকাতায় এলো বিশাল আকার টানেল বোরিং মেশিন। আসছে আরও একটি বোরিং মেশিন, 90 মিটার লম্বা, 650 টন ওজনের এই টিবিএম। প্রিকাস্ট সেগমেন্ট রিং দিয়ে সুড়ঙ্গ খনন নির্মাণ হবে। প্রায় 1700 কিলোমিটার পাড়ি দিয়ে তামিলনাড়ু থেকে কলকাতাতে এসে পৌঁছলো টানেল বোরিং মেশিন। যে টানেল বোরিং মেশিন দিয়ে খিদিরপুরের সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত নতুন মেট্রোপথের বা জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের যে অংশের সেখানে সুড়ঙ্গ খননের কাজ শুরু করা হবে। যে টানেল বোরিং মেশিন যেটি দেখতে পাওয়া যাচ্ছে এখানে রয়েছে, আনা হয়েছে নতুন, সেটি 90 মিটার লম্বা, 650 টন ওজন এবং এই টানেল বোরিং মেশিন মাটির প্রায় 17 মিটার নিচে নামানো হবে। যে টানেল বোরিং মেশিন প্রত্যেক দিন 10 মিটার করে রিং বানানোর কাজ সেটা শুরু করবে এবং সেই কাজ ক্রমাগত মনিটরিংও করা হবে। অপর একটি টানেল বোরিং মেশিনও আগামী কয়েকদিনের মধ্যে শহর কলকাতাতে এসে পৌঁছবে। যেহেতু দুটো টানেল বা সুড়ঙ্গ তৈরি করা হবে, সেটি এসে পৌঁছানোর পর দ্বিতীয় সুড়ঙ্গ খননের কাজ শুরু করা হবে। আপাতত যেটা দিন নির্ধারিত করা হচ্ছে, বাংলা নববর্ষেই পুজো করে খিদিরপুর সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে মেট্রো সুড়ঙ্গ খননের জন্য এই বিশাল আকার টানেল বোরিং মেশিন তার যাত্রা শুরু করবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।